বিশ্বমঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, ১.৫ দশকে গুমের তদন্ত হচ্ছে। টালবাহানা না করে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফেরান মির্জা ফখরুল। এ মাসে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। চিকিৎসা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণে গুরুত্বারোপ। ৬ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের গৌরব গাথা বিশ্বমঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে পুনর্নির্মাণ করা হচ্ছে। ১.৫ দশকের গুম খুনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে বলেন, ন্যায় বিচার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের লক্ষ্য। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাও বলেন নোবেলজয়ী ইউনূস। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের কথা। আন্দোলনে স্বৈরাচারী শক্তির হাতে প্রায় ৮০০রও বেশি নিরীহ জনগণ জীবন দিয়েছে জানিয়ে বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠনের কথা ভাষণে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের কথা জানিয়ে বিগত ১.৫ দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে কাজ চলছে বলে জানান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত ১.৫ দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, পুরো বিশ্বে ৩-০ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন জরুরি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ৫০ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে আছে জানিয়ে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজের ভূমি রাখাইনে ফিরে যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার।
ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার উপর জোর দেন ডক্টর ইউনূস। বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ডক্টর ইউনূসের 5 দিনের যুক্তরাষ্ট্র সফরের সফলতা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও বিশ্ব নেতাদের সাথে ডক্টর ইউনূসের যেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন হলে বাংলাদেশ যে বহুদূর এগিয়ে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায়। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া বিএনপি নেতা হান্নান শাহের স্মরণ সভায় এই দাবি জানান তিনি। এ সময় ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী প্রেতাত্মারা। হাসান মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গাজীপুর বিএনপির এমন জমায়েতের মূল উপলক্ষ দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা। সারা জীবন কাপাসিয়াবাসীর পাশে তিনি ছিলেন। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এক অকুতোভয় সৈনিক ছিলেন আসম হান্নান শাহ। সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী বাকশালীরা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখনো বিভিন্ন স্থানে ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করছে। সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনারা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো সংকট কাটেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার শেষে প্রয়োজন একটি দ্রুত জাতীয় নির্বাচন। কাল বিলম্ব না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। 111 সরকারের সময় এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আসম হান্নান শাহ। শীতলক্ষা পাড়ের এই জনপদের ভূমিপুত্রকে স্মরণ করতে তাই তার স্মরণ সভায় হাজারো মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুক্ত সময়ে গাজীপুরের বিএনপিরও গণজাগরণ ঘটবে এর মধ্য দিয়ে। এর আগে প্রয়াত নেতা আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে পালিয়ে গিয়ে দলের সাথে ইনসাফ করেননি শেখ হাসিনা। দেশে ফিরে এসে তাকে বিচারের মুখোমুখি হবারও আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং বিচার দাবি করেন তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছেন। এর আগে সকালে সোনাডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের উপরে এই যে জুলুমগুলা করা হয়েছে এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন, এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক। সেপ্টেম্বরে প্রথম ২৫ দিনেই ছাড়িয়ে গেছে এবছরে প্রথম ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। চলতি মাসে এখন পর্যন্ত বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি এড়াতে চিকিৎসা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ জরুরি। মেসবাহ হাসানের রিপোর্ট। জ্বর, বমি আর শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে ৪ দিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে মানিকগঞ্জ থেকে ঢাকায় এসেছেন এই ব্যক্তি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা দিয়ে চলছেন সহধর্মিণী, কিন্তু অবস্থার উন্নতি না হয় অনেকটা হতাশ। পরিস্থিতি ভালো না, ডায়াবেটিস 18 আর পেটিএম আছে 21,000। এখন খাবার দাবার কোনো কিছু খাইতে পারে না, শুধু বমি আর পেটটা ফুলে আছে। এমনভাবে এডিস মশার কামড়ে কারো 6 দিন, কারো আবার 9 দিন জ্বর। পরবর্তীতে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ায় ঠাঁই হয়েছে হাসপাতালের এসব বিছানায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রথম 6 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের ঘরে থাকলেও গেল জুলাই থেকে এ সংখ্যা বাড়তে থাকে। এ মাসের প্রথম 25 দিনেই ভর্তি হয়েছে 13,714 জন। আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল। অহনো শরীর খারাপ আছে, ঠ্যাং ব্যথা করে, পা ব্যথা করে, একটু মোটামুটি সুস্থর দিকে আছে। জ্বর হালকা ছিল, পরে বমি টমি করছে, করার পরে মেডিকেল নিয়ে আসে। পুরো শরীর ব্যথা, আবার বুকে আবার গ্যাসও ছিল, কাশ। প্রথমে হওয়ার পরে আমি একদম গুরুত্ব দেইনি, এইটাই না দেওয়ার পরে যখন শেষ মতি তখন আমি রিপোর্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সবার আগে প্রয়োজন জরিপের মাধ্যমে এডিসের লার্ভা দমন করা। এখন যদি আমার 100 নতুন কর্মী নিয়োগ দিতে হয় একটা ওয়ার্ডে, আমি তাই নেব, সেটা খণ্ডকালীন বা দৈনিক মজুরি ভিত্তিতে। তাহলে এইরকম একটা নির্দেশনা আসা দরকার। সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো প্রজননের জায়গা নেই। এটা প্রথমবার হলো বড় আকারে এগুলো অপসারণ করা, আর তারপর হলো প্রত্যেক দিন করা। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। দীর্ঘ 6 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়। শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আওয়ামী আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান।
আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ সিটির অন্তত ৭৮,০০০ মানুষ, যে কারণে পাসপোর্ট আবেদন এবং স্কুল ভর্তি কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে তাদের। জনপ্রতিনিধি শূন্য ঢাকার ২ সিটি কর্পোরেশনে গুরুত্বপূর্ণ এ সনদ পেতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। জরুরি বিদেশ যাত্রা, শিশুর স্কুলে ভর্তি সহ 18টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ। এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী। ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে। তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি, কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস। এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে। ব্যাংক বলতেছে যে এটা ফলস, কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না। তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল, ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই। তো আমি এর পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি, প্রত্যেক মাসে বলেছে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে 1 বছর প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, আমাদের এটা কোনো হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই। নিজেদের সার্ভার তৈরি করে 10 মাসে মেয়র তাপসের প্রশাসন জন্ম নিবন্ধন দিয়েছে ৭৮,৯৫৬ জনকে। মৃত্যু নিবন্ধন নিয়েছেন ১,৪৭১ জন। এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে, যা সময় সাপেক্ষ। ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে? হ্যাঁ, সেটির ক্ষেত্রে আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য, কারণ সবাই যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে, সেজন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি, তারা সেগুলোকে প্রসেস করছে। উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে। তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে। জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার 2 নগর প্রশাসন। তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে গুমের ঘটনাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত গুম নিয়ে চিত্র প্রদর্শনী ও সেমিনারে এ অভিযোগ করেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সধবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। আমি সুশীল সমাজের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই। অনুষ্ঠানে অংশ নেয়া এই মানুষদের কেউ বাবাকে খুঁজে পাচ্ছেন না, কেউ স্বামীকে, কেউ খুঁজে পাচ্ছেন না তার ভাইকে। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম হয়েছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো খুঁজে ফেরেন গুম হওয়া স্বজনকে। আমার বিচারের মানে কি নিভৃতেই কাঁদবে? আর আমিও কি এভাবে তাকিয়ে থাকবো ফেলফেল করে? আর এভাবে এক একটা ক্যাম্পেইন হবে, সেখানে আমি দৌড়ে পাগলের মতো ছুটে আসবো। এবং আমরা আশা করব প্রত্যেকটা কেসকে সেইভাবেই ইনভেস্টিগেট করবেন এবং যতটা দ্রুত সময় সম্ভব প্রত্যেকটা পরিবারের কাছে অ্যাটলিস্ট তথ্যটা জানানোর জন্য
কারণ প্রত্যেকটা মাস বা প্রত্যেকটা সপ্তাহ যখন যাচ্ছে প্রত্যেকটা এভিডেন্সের ক্ষেত্রে আমরা ততটাই ভয়ে থাকছি যে ওরা আর কি লুকাচ্ছে, ওরা আর কি সরায় দিচ্ছে সেখান থেকে। বিগত সরকারের সময় গুম হওয়ার ঘটনাগুলোর তদন্ত করে দ্রুত বিচারের জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ। যথাযথ তদন্ত এখানে হতে হবে, এর হিসাব এটাকে ট্র্যাক করে যাওয়ার যে পদ্ধতি সেগুলো যদি ঠিকমতো আইডেন্টিফাই করা হয়, ডেফিনেটলি এই তদন্ত সুষ্ঠু তদন্ত সম্ভব। এই পুরোটা দালিলিক কোনো প্রমাণ নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তবে যেটা ভয়ের বিষয় সেটা হলো ইতিমধ্যে এগুলোর অনেক কিছু নষ্ট করে ফেলা হয়েছে কিনা, এবং অলরেডি বলা হচ্ছে যে থানা থেকে বলা হচ্ছে যে থানা আক্রমণ হয়েছে, আমাদের কাছে কাগজপত্র নাই। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি গুম হওয়ার ঘটনাগুলো নিয়েছিল আলোকচিত্র প্রদর্শনী। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈর শাসকের পতনের পর গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি, সেটি সম্ভব হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের পরিবারকে বিএনপির উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন। 5 আগস্ট মাওলানা সাদিকুর রহমান পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যান। সাভারের পলাশবাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানে ইমামতি করতেন মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি। ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল। এখন আমরা কি করব বলে? ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনছি সেইভাবে বিক্রি করছি, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক। দাম কমার কোনো লক্ষণ আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে, বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে
বক্তব্য দিতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণের সময় ওয়াকআউট করেন অনেক অংশগ্রহণকারী। একের পর এক দেশে আগ্রাসন চালালেও জয়ের দাবি করেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েল পরিকল্পিতভাবে মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। অন্যদিকে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অমনি প্রতিবাদে ওয়াকআউট করতে থাকেন একের পর এক অংশগ্রহণকারী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় সৃষ্টি হয় এমনই অপ্রীতিকর ঘটনার। সভাপতি চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে অনেকটা খালি অধিবেশন কক্ষেই বক্তব্য দেন নেতানিয়াহু। সাফাই গাইতে থাকেন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে করা নিজের কর্মকাণ্ডের পক্ষে। দাবি করেন জয় তার দেশেরই হবে। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। ইসরায়েলের দুই হুমকি হামাস এবং হিজবুল্লাহর হামলা প্রতিরোধে আমরা সব করে যাব। তবে ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। গাজায় ইসরায়েল পরিকল্পিত গণহত্যা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তুলে ধরেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিও। ছিন্ন ভিন্ন শিশুদের শরীর দেখেও আমরা কি নীরব থাকতে পারি? ফিলিস্তিনের নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনিদের মতোই জম্মু কাশ্মীরের জনগণও তাদের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য ১ শতাব্দী ধরে সংগ্রাম করছে, কিন্তু শান্তির দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে ভারত উল্টো পথে হাঁটছে। অন্যদিকে ইরাক বলছে ইসরায়েলকে থামাতে ব্যর্থ হওয়ার দায় জাতিসংঘের। তবে অবিলম্বে সংঘাত থামিয়ে ফিলিস্তিন এবং লেবাননে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। কোনো ক্রীড়া সংস্থাকেই 2 মেয়াদের বেশি একই পদে কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সকল ফেডারেশনের জন্য একটি সাধারণ নির্দেশিকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আসলে ক্রীড়া সংশ্লিষ্ট এবং সেই ক্রীড়ার প্রতি প্যাশনেট এবং সেই স্পোর্টসকে বিশ্ব দরবারে বাংলাদেশের যে পতাকা তা সমুন্নত করতে আগ্রহী তাদেরকে দিয়েই ফেডারেশনগুলো পুনর্গঠন করা উচিত। এবং একই সাথে আপনারা জানেন আমাদের রিসোর্স খুবই সীমিত, সেখানেও আমরা কাজ করব। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আর এরই সাথে শেষ করছি মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। বিশ্বমঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন 1.5 দশকে গুমের তদন্ত হচ্ছে। টালবাহানা না করে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফেরান মির্জা ফখরুল। এ মাসে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণে গুরুত্বারোপ। 6 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।